আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা, দ্রুতই শুরু হবে চিকিৎসা, জানালেন ডাক্তার জাহিদ হোসেন। দেশবাসীর দোয়া প্রার্থনা। উত্তরা পূর্ব থানা থেকে পালালেন জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি ওসি শাহ আলম। প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, কর্তব্যরত এএসআই বরখাস্ত। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও শুল্ক বাড়ালো সরকার, বাড়বে জীবনযাত্রার খরচ। সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। রাজনৈতিক দল ও অংশীজনদের মতামত নিয়ে আগামী সপ্তাহেই জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক নামে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ওই হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, বেশ কিছু টেস্ট করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে দ্রুত চিকিৎসা শুরু হবে। এ সময় খালেদা জিয়ার আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে স্থানীয় সময় বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষা পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন। এবং আমাদের বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ওনারাও সবাই আছেন। পরবর্তী ট্রিটমেন্টের ধাপ কোনটা হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থায় আছেন সেটা ওনারা পর্যবেক্ষণ ও আলোচনা পরামর্শ করছেন। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ শাহ আলম। এই ঘটনায় একটি মামলা দায়ের ও কর্তব্যরত এক এসআই কে বরখাস্ত করা হয়েছে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় 50 জনকে হত্যার ঘটনায় মূল আসামি ছিলেন শাহ আলম। গত 8 জানুয়ারির কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে জিজ্ঞাসাবাদের সময় পালিয়ে যান তিনি। ঘটনা জানাজানি হলে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানার সামনে ভিড় করেন। তারা অভিযোগ করেন শাহ আলম প্রায় 50 জন আন্দোলনকারীকে হত্যা করেছেন। তাকে এবং পালানোর সহযোগিতাকারীকে গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা। শুক্রবার বাদজুমা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট আমাদের প্রায় 50 জনের উপরে এই থানার সামনে শহীদ হয়েছে এবং 3 থেকে 400 তার উপরে 500-700 মানুষ গুলিবিদ্ধ হয়েছে। তার দায়িত্বে ছিল তিনি, সে অ্যারেস্ট হওয়ার পর এই থানার এত সিকিউরিটির ভিতর থেকে কেমনে বের হয়ে গেল। অনতিবিলম্বে তাকে এখানে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে তাকে আবারও এখানে নিয়ে আসতে হবে। এই ঘটনার সাথে সংযুক্ত সে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও হয় তাকেও এর সাথে গ্রেফতার করতে হবে। আমরা এই দুই দাবি নিয়েই আগামীকালকে দুপুর 2টার সময় বিএনএস সেন্টারে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শুল্ক বাড়ানোর ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ 2টি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধিত অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট সংশোধিত অধ্যাদেশ 2025। পরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ভ্যাট বিভাগ গতকাল এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ফলে মোবাইল সেবার উপর বেড়েছে সম্পূরক শুল্ক, ফলে ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। এভাবেই পোশাক আউটলেটের বিলে ভ্যাট 7 থেকে বাড়িয়ে 15%, রেস্তোরাঁর বিলে 5 থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। এছাড়াও বাড়তে পারে ওষুধ, এলপি গ্যাস, বিমান ভাড়া, মিষ্টি, ফলের রস, ড্রিঙ্কস,
বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্যের দাম। ভরা মৌসুমেও অস্থির দেশের চালের বাজার। এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 থেকে 12 টাকা। এর জন্য মিলার আর কর্পোরেট ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই যে ঘষা দিলেই দাম কমবে। সুফল পেতে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি ও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তিনি জানান, অনিয়মের কারণে টিসিবির 37 লাখ কার্ড বাতিল করা হয়েছে। মাহবুব কবির চপ্পলের রিপোর্ট। আবারও শুরু হয়েছে চাল নিয়ে চালবাজি। আমনের পর্যাপ্ত চাল মজুদ থাকলেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। চিকন চালের দাম বেড়েছে কেজিতে 12 টাকা পর্যন্ত। এর জন্য সেই পুরনো সিন্ডিকেটকেই দায়ী করছেন বিক্রেতারা। মাসের ব্যবধানে প্রতি কেজিতে বাড়ছে আপনার কোনো চাল 10 টাকা থেকে 12 টাকা। মিনিকেটের দামটাই সবচেয়ে বেশি বাড়ছে। টাকা দিলে মালের অভাব নেই, দাম যখনই আমরা কিনতে যাই দাম বাড়তি। চালের উপরে যে ব্যাট ট্যাক্স ছিল ওটা কিন্তু মকুব করে দিস, প্লাস উনি কিন্তু বাইরের থেকে আমদানি করছে। তারপরে সিজন আসছে, দেশে কিন্তু ধান চালের অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। কর্পোরেট কোম্পানি আছে আর মেলাররা আছে, সিন্ডিকেটকে করিয়া মনে করেন এই চালের দামটা বাড়াইয়া এই 15-20 দিনের মধ্যে ভোক্তাদের থেকে আমাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকার বলছে চালের বাজার সহনীয় রাখতে ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে আমদানি করা হচ্ছে। প্রায় শূন্য করা হয়েছে আমদানি শুল্ক। তারপরও কেন দাম বাড়ছে তা পর্যালোচনা করা হচ্ছে। এর জন্য ধৈর্য ধরার আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আপনি তো মানে কোনো আলাদিনের চেরাগ নেই যেটা দিয়ে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি উদার করেছি। কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে, বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আগামী 3 মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের সুবিধায় সারা দেশে টিসিবির কার্যক্রম বাড়ানো হয়েছে। দুর্নীতির কারণে 1 কোটির মধ্যে 37 লাখ কার্ড বাতিল করেছে সরকার। 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল, যারা বেঠিক ছিল, যা ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আসন্ন রোজায় পণ্যের পর্যাপ্ত যোগান ও দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্য মন্ত্রী প্রফেসর ডক্টর ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা তুর্কি পণ্য বাংলাদেশে সরবরাহ করতে দেশটির কারখানা এখানে স্থানান্তর এবং এদেশের তরুণদের কারখানা পরিচালনার জন্য ব্যবহার করারও আহ্বান জানান। প্রযুক্তিতে অগ্রসর তুরস্ককে এদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলারও আহ্বান জানান প্রফেসর ইউনূস। তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাত বলেন, বাংলাদেশের আমদানির ক্ষেত্রে ভারত সহ অন্যান্য বাজারকে প্রতিস্থাপন করতে আগ্রহী তুরস্ক। এছাড়া বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্পের বাইরে পারস্পরিক সহযোগিতা বহুমুখী করতে পারে বলেও জানান তুর্কি বাণিজ্য মন্ত্রী। শুধু শিক্ষার্থীদের নয়, সব রাজনৈতিক দলের মতামত নিয়েই আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অনুষ্ঠিত হবে নির্বাচন। সেই সাথে চলছে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেরি করে হলেও প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। সবগুলো রাজনৈতিক পক্ষ এবং শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে, সবার সাথে কথা বলে
সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টের ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। এ সময় চলতি মাসে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে আসবে জানিয়ে মাহফুজ আলম বলেন, কতটুকু সংস্কার হয়েছে তার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঠিক করা হবে। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয় বা কি ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয় ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক করবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে বলেও জানান এই উপদেষ্টা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা। 24/3/2000 ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে চিঠি দেওয়া হয়েছে তার জবাবে আনুষ্ঠানিকভাবে ভারত এখনো কোনো কিছু জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রফিকুল আলম আরো বলেন, ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান বা স্ট্যাটাস কি তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানার বিষয় নয়। তার ভিসার মেয়াদ কিভাবে বাড়ানো হয়েছে তাও জানে না মন্ত্রণালয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পত্র প্রাপ্তির বিষয়টি অ্যাকনলেজও করেছেন। ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব এখনো আমরা পাইনি। যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাবে ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া ১৯ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। দুদক কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন নিক্সন পরিবার। প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পাওয়া গেছে, এর বাইরেও দেশে এবং দেশের বাইরে যদি আরো স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় তাহলে এবং আরো কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। তীব্র ঠান্ডায় কাঁপছে সারা দেশ। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, উত্তরাঞ্চলের 9 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ। গতকাল থেকে শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনদুর্ভোগ বেড়েছে। এর সাথে উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। অনেকে বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের দাপট আরো কয়েকদিন অব্যাহত থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অটোরিকশা চালক আব্দুস সালাম জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে এক ব্যক্তিকে গুলি করা হচ্ছে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, 5 আগস্টের পর থেকে গোলাম রব্বানী আত্মগোপনে ছিলেন। হত্যাকারীকে ধরতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলেও জানান তিনি। জামালপুরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকালে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জামালপুরের মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল ও যশোর সহ 13টি অঞ্চলের 35 জন সোয়ারি হিসাবে অংশ নেয়।
প্রতিযোগিতায় মাদারগঞ্জের নজরুল ইসলাম প্রথম, মেলান্দহের আজিজুল হক দ্বিতীয় ও আক্কাস আলী তৃতীয় হন। ঘোড়দৌড় দেখতে আশেপাশের অঞ্চলের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। এবারে পার্টিক্স খেলার খবর। মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে প্রথমার্ধে লা ব্লাঙ্কোদের সব আক্রমণ রুখে দিয়ে হতাশ করে মায়োর্কা। তবে দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামকে আটকাতে পারেনি জাগুবা এরাসেটের দল। ৬৩ মিনিটে দলকে এগিয়ে নেন ইংলিশ স্ট্রাইকার। এরপর ইনজুরির সময়ে মার্টিন ভেলজেন্ট ব্যবধান দ্বিগুণ করেন। ৯৫ মিনিটে রদ্রিগোর গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম জয়ের মিশনে বিপিএল এ আজ মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। লিগে ৫ ম্যাচ খেলে এখনো কোনো জয়ের দেখা পায়নি ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের ফ্রাঞ্চাইজি। ব্যাটিং বোলিং সব বিভাগে প্রতিপক্ষের কাছে ধরাশয়ী হচ্ছে থিসারা পেরেরার দল। সর্বশেষ ম্যাচে ১৭৭ রান করেও তারা চিটাগাং কিংসের কাছে হারে ৭ উইকেটে। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স ৩ ম্যাচের প্রতিটিতেই হেরেছে। সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৭ উইকেটে হেরেছে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লন্ডন ক্লিনিকে চলছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। দ্রুতই শুরু হবে চিকিৎসা, জানালেন ডাক্তার জাহিদ হোসেন। দেশবাসীর দোয়া প্রার্থনা। উত্তরা পূর্ব থানা থেকে পালালেন জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি ওসি শাহ আলম। প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, কর্তব্যরত এএসআই বরখাস্ত। শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট ও শুল্ক বাড়ালো সরকার। বাড়বে জীবনযাত্রার খরচ, সরকারের কাছে আলাদ্দিনের চেরাগ নেই, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। রাজনৈতিক দল ও অংশীজনদের মতামত নিয়ে আগামী সপ্তাহে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।